রুমি, আবু জাফর আর আবু সালে তিন বন্ধু। ওরা দিনের বেলা যে যার কাজে থাকলেও পরন্তু বিকেলে একসাথে আড্ডা দিতে বেশ পছন্দ করে। রুমি একজন আইনজীবী, পাশাপাশি সে তার অনলাইন অফলাইন ই-কমার্স বিজনেস এবং লেখালেখি নিয়েই ব্যস্ত থাকে। আবু জাফর একটা নামকরা কোম্পানিতে জব করে, আর আবু সালে বর্তমানে এক মাদ্রাসায় অধ্যয়নরত এবং তার পিতার মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। তো তারা তিন বন্ধু এক বিকেলে বনভোজন নিয়ে আলোচনা করছিল। ভাইয়েরা, আমরা বনভোজন করলে কেমন হয়? তা মন্দ হয় না, কোথায় করবি? আরে বনভোজন নাম শুনে বুঝলি না? বনে ভোজন। আমি তো সেটাই বলেছি, কোথায় মানে কোন বনে ভোজন করব। নাগরপুরে যে বন জঙ্গলটা আছে না, সেখানে 3 দিনের জন্য বনভোজন করলে মন্দ হয় না। কি বলিস তোরা? নিস্তব্ধ ও নীরব এলাকা, জনবহুল থেকেও দূরে, অমন জায়গা থেকে বেস্ট কোনো জায়গাই হয় না। আবু জাফর, তোর অফিস আছে না ভাই? ওই 3 দিন কি অফিস থেকে ছুটি পাবি? ও আমি বলে কই ম্যানেজ করতে পারবো, শুধু তোরা বনভোজনে যাবি কি না সেটা বল। যাওয়া যাবে, নো প্রবলেম। কখন যাবি সেটা বল। তোরা চাইলে চল, আগামীকাল বিকালে রওনা দেই আসর নামাজের পরে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমার লেখালেখির জন্য একটা টপিকও পেয়ে গেলাম, বনভোজন। নাগরপুরে রাত্রে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু সাথে রাখিস, শুধুমাত্র খাবার ছাড়া। নাগরপুরের জঙ্গলে যেমন বন্যপ্রাণী আছে, তেমন ফলমূলেরও অনেক গাছ আছে। খাবার দাবারের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। লোকে বলে নাগরপুর জঙ্গলে নাকি জিন ভূতের বসবাস, অথচ আমরা সেখানেই বনভোজন করতে যাচ্ছি। এই ব্যাপারে তোর কি মতামত আবু জাফর? আরে ওই জঙ্গলে জিনভূতের বসবাস আছে বলে তো মনে হয় না। যত সব ফাউল কথাবার্তা হলো লোকজনদের, ওই জঙ্গল তো আমাদের চেনা। কি রে আবু সালে, তুই কি বলিস? হ্যাঁ, তুই আর আমি তো অনেকবারই গিয়েছিলাম, কিন্তু রাতে ওখানে থাকা হয়নি। পায়ে হেঁটেই যাবি নাকি গাড়ি নিবি? আরে গাড়ি লাগবে না, এই তো কাছেই, হেঁটেই যাওয়া যায়। এই বৎসরা, তোমরা কোথায় যাচ্ছ? নাগরপুর জঙ্গল এসেছি। আপনি কে? আমাকে তোমরা চিনবা না। তোমরা এখান থেকে চলে যাও, প্রাণে বাঁচতে চাইলে পালাও, এই জঙ্গল নিরাপদ নয়। আমরা 3 জন আছি, আমাদের কোনো সমস্যা হবে না চাচা। তোমরা বুঝবে, সময় হলে বুঝবে। বাঁচতে চাইলে পালাও, এখান থেকে চলে যাও। এই জঙ্গলে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আবু জাফর, কোথায় পেলে ছবি? একটা প্লেস ঠিক কর ভাই, জঙ্গলটা মোটামুটি বড় আছে। ওই তো বড় গাছ, ওটার পাশেই আমরা থাকব। চল আবু জাফর, রাত হবার আগেই আমাদের তাঁবুর কাজটা শেষ করি। ভাই যা করা তোরা তা করতে থাক, আমি জঙ্গলটা প্রদক্ষিণ করে আসি, চারপাশে একটু নজর দিয়ে আসি। হ্যাঁ, আমরা এখানে কাজ করতে করতে প্যারা খাই, আর তুই একা হাওয়া খেয়ে আসবি? আরে যাক, সমস্যা নেই, কোনো প্যারা নেই। রুমি, চারপাশে নজর বুলিয়ে তুই তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ওকে, নো টেনশন, ডু ইউর ওয়ার্ক প্লিজ, আই উইল বি ব্যাক সোন ইনশাল্লাহ। ওকে স্যার, আপনি যান।
বাহ বাহ, তোর তাঁবু টানানোর কাজ তাড়াতাড়ি করে ফেললি, চমৎকার। তা রাতের খাবার দাবারের কি করলি? কোনো সমস্যা নেই, বাহিরে চেয়ার টেবিল রাখা আছে। চাঁদের জোছনায় রাতের খাবার বাহিরেই করব। আর আগুনও জ্বলছে, যদি কোনো বনে হিংস্র প্রাণী থেকেও থাকে তাহলে আমাদের কাছে ঘেঁষতে পারবে না। তা ঠিক আছে, কিন্তু এই জঙ্গলে আমার কেমন যেন লাগছে, কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। এ বেড়া, তুই আইনজীবী নাকি গোয়েন্দায়? যেখানেই যাস শুধু রহস্যের গন্ধ পাস। আসছি আনন্দ ফুর্তি করতে, তা না করে তুই রহস্য নিয়েই পড়ে আসিস। তোর সকল কথার জবাব দেব, আগে বল এই টেবিল চেয়ারগুলো কোথায় পেলি? ওই গাছের ওখানে ছিল। মনে হয় আগে কেউ এখানে টেবিল চেয়ার নিয়ে এসেছিল, কিন্তু নিয়ে যায়নি। মনে হয় না, আমি কনফার্ম যে ইতিপূর্বে এই জঙ্গলে কেউ ছিল। এর আগে আমি তোর পূর্ববর্তী কথার জবাব দিয়ে নেই। প্রথমত, আমি আইনজীবী নাকি গোয়েন্দা? ভাই, আমি আইনজীবী, আর আইনজীবীর মধ্যে গোয়েন্দাগিরি লুকায়িত থাকে। তুই এমন কোনো আইনজীবী পাবি না যাদের মধ্যে অনুসন্ধানী জ্ঞান নেই। দ্বিতীয়ত, আমি যেখানেই যাই রহস্যের গন্ধ পাই। ভাই আবু সালে শোন, যে আইনজীবী কোনো রহস্যের গন্ধ খুঁজে পায় না, সে আর যাই হোক একজন দক্ষ আইনজীবী হতে পারে না। তৃতীয়ত, আসছি আনন্দ ফুর্তি করতে, অথচ আছি রহস্য নিয়ে পড়ে। শুধু আইনজীবী বা গোয়েন্দা নয়, একজন সাধারণ মানুষও যদি সতর্ক হয়ে চলাফেরা না করে, তাহলে সে যে কোনো সময় বিপদে পড়তে পারে। আর আমি কনফার্ম কীভাবে হলাম যে ইতিপূর্বে কেউ এখানে ছিল? এটাই তো জানার জন্য তোর উৎসুক হয়ে আছোস। শোন, তোদের থেকে গিয়ে যখন জঙ্গলটা নজরে বুলাচ্ছিলাম, তখন এক নির্জন স্থানে কাঠের টুকরায় নিবু নিবু আগুন জ্বলতে দেখেছিলাম। যদিও এই পুরো জঙ্গলটাই নির্জন, তবুও ওই স্থানটা আরও নির্জন দেখাচ্ছিল। কাঠের টুকরার পাশাপাশি সেখানে একটি কাগজও দেখতে পেয়েছিলাম, যেটাতে উদ্ভট সব আঁকিবুকি ছিল, যা ব্ল্যাক ম্যাজিকের আওতায় পড়ে। ব্ল্যাক ম্যাজিক তো চিনসই, শয়তানের পূজা, লুসিফার নামক শয়তানের পূজা। আবু সালে তো লাইফ মাদ্রাসার একজন শিক্ষক, তুই বলতো ব্ল্যাক ম্যাজিক করলে কি হয়? ব্ল্যাক ম্যাজিক করলে কুফরি করা হয়, আর যে করে সে কাফের হয়ে যায়। এই কুফরি কাজটাই জঙ্গলে হচ্ছে। আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিয়ে শরীর বন্ধ রাখিস, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আবু জাফর, আয়াতুল কুরসি পারস তো ভাই, নাকি শিখিয়ে দিতে হবে? ভাই, একটু হলেও এলমে জ্ঞান অর্জন করিস। শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করলেই তাকে জ্ঞানী বলে না, সাথে এলমে জ্ঞানও থাকতে হয়। ইলমে জ্ঞান আমি অর্জন করবো ভাই ইনশাল্লাহ। আর আমি আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি জানি। একজন দুনিয়াদারি বড় বড় জ্ঞানীর চাইতে একজন মাদ্রাসার ইবতেদায়ী ছাত্রের জ্ঞান অনেক বেশি, বিশ্বাস করস? হ্যাঁ, তা তো বটেই। ভাই, গীবত ভয়ঙ্কর এক গুনাহ। গীবত আমি করি না, করতেও চাই না। আমরা কেউই কারো গীবত চর্চা করব না, এবং যে করবে তার সঙ্গ রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আর আবু সালে একই মাদ্রাসায় পড়েছি। এরপর আমি আইনজীবী ও বিজনেসের সাথে জড়িয়ে পড়লাম, আর আবু সালে মসজিদ ও মাদ্রাসার সাথেই রয়ে গেছে। মাশাআল্লাহ। সবাই খাওয়া দাওয়া শেষ কর তাড়াতাড়ি। শোন সবাই, আমি আশঙ্কা করছি আজ মধ্যরাত্রে কিছু একটা হলেও ঘটতে পারে। যদি বাইরে যাওয়ার দরকার পড়ে তাহলে আমরা সবাইকে জাগিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা রুমি, আবু সালে কোথায় গেল? গত রাতে আমরা এশা নামাজ পড়েই তো ঘুমিয়েছিলাম, কিন্তু আজ ফজর নামাজটা মিস হয়ে গেল রে। আবু সালে কি একাই ফজর নামাজ পড়ে জঙ্গল পরিদর্শনে বের হয়ে গেল নাকি? চল তো রুমি, আমরাও বের হই। আবু সালে আমাদেরকে সাথে না নিয়ে একাই বের হলো কেন? এই আমাদের বন্ধুত্ব। আবু জাফর, আগেই বলেছি কোনো গীবত করা যাবে না। আগে দেখি বিষয়টা কি, আবু সালেই কি জিজ্ঞেস করবে এই বিষয়ে। চল। এত বড় জঙ্গল, ওকে কোথায় যে খুঁজে পাই? মঙ্গল গ্রহে, দরকার হলে চল চাঁদে গিয়ে খুঁজি। বেটা এমন এমন। ভাই থাম ভাই, তোর কথা আবারও গীবতের পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের কোলাহল শোনা যাচ্ছে, কোনো সমস্যা হয়েছে মনে হয়। চল ওদিকে গিয়ে দেখি।
থামুন, তাকে গাড়িতে তুলবেন না। আপনি কে? বাধা দিচ্ছেন কেন? অ্যাডভোকেট রুমি, মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম রুমি। ফুলানপুরের উকিল? হ্যাঁ, আর আমি বাধা দিচ্ছি এই কারণে যে আপনারা যাকে গ্রেফতার করছেন সে আমার বন্ধু হয়। আপনার বন্ধুকে দেখে মাদ্রাসার ছাত্র মনে হয়। জঙ্গি খাতা নাম দিয়েছে নাকি? আমাকে দেখে আপনার কি মনে হয়? আপনি তো অ্যাডভোকেট, আপনাকে কি বলবো? ইন্সপেক্টর হারুন সাহেব, আমি নিজেও একটা মাদ্রাসার ছাত্র ছিলাম। আপনারা ইসলামিক লেবাসকে সন্ত্রাসবাদী লেবাস হিসেবে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আর আমার বন্ধু জঙ্গি খাতা নাম দেয়নি, বরং আপনারাই মাদ্রাসার ছাত্রদের জঙ্গিদের তালিকায় লিপিবদ্ধ করছেন আর মাদ্রাসাকে করছেন জঙ্গি তৈরির রাস্তানা হিসেবে। দেখুন রুমি ভাই, আপনার সাথে তর্ক বিতর্ক করার সময় আমার নেই। আপনার বন্ধুর বিরুদ্ধে প্রমাণ আছে, এই তলোয়ার আর ওই লাশ। তলোয়ার দিয়ে আপনার বন্ধু ওই লোককে হত্যা করেছে। এই কে আছো? এই তলোয়ার ফয়সলায় পাঠাও আর লাশকে পাঠাও পোস্টমর্টেম করাতে। প্রমাণ আরো শক্ত হবে। রুমি, আমি এই হত্যা করিনি ভাই, আমাকে মিথ্যা দোষে গ্রেপ্তার করা হচ্ছে। এই চুপ কর, রাতে নেশা টেশা করো নাকি? হারুন সাহেব, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে আমি আদালতে মানহানির মামলা করব। আগে আপনার বন্ধুর বিরুদ্ধে মামলা সামলান, তারপর আমার বিরুদ্ধে মামলা করবেন। এই আসামিকে গাড়িতে ওঠা। রুমি ভাই, আপনার বন্ধুর পক্ষ হয়ে কেস লড়লে আগামীকাল আদালতে আসবেন, কেমন? দেখা হবে, বাই। আগুন আজকেও নিবু নিবু জ্বলছে। যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। গতকাল মধ্যরাত্রে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আবু সালে এখানে এসে ফেঁসে যায়। কিন্তু কিভাবে 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 আমি জিতবো কিভাবে? রুমি, তুই আবু সালের কেসটা নিয়ে ভাই, যত টাকা লাগে আমি দেবো, তবু তুই ওকে জালিমের কারাগার থেকে মুক্তি কর ভাই, প্লিজ। এখন কিন্তু তোকে থাপ্পড় দেবো আবু জাফর। তুই কিভাবে টাকার কথা বললি? আবু সালে কি শুধু তোরই বন্ধু, আমার না? আমি কি বন্ধুদের উপকারে লাগতে পারি না? শোন আবু জাফর, আমার ওকালতি জীবনে যত কেস লড়েছি বা লড়বো তা সবই সত্যের জন্যে। টাকা আমার নেশা নয়, সত্যকে খোঁজা আমার নেশা, এবং সেই সত্যকে কাজে লাগিয়ে আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেয় আমার পেশা। এখন আমার কাজ হলো সত্যকে খুঁজে আসল অপরাধীকে শনাক্ত করা। আবু সালে বলেছে জিন মেরেছে, জিন তলোয়ার দিয়ে মেরেছে। আমার সন্দেহ যদি মিথ্যা না হয়, তাহলে গত রাত্রে এখানে জিনের সাথে অন্য কেউ ছিল যে ব্ল্যাক ম্যাজিক করে জিনদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বিষয়ে ভালোভাবে জানতে আবু সালেহকে প্রয়োজন। চল এখনই নাগরপুর কারাগারে যাই। তাহলে আমাদের জিনিসপত্রের কি হবে? চল আগে ওইসব বাসায় রেখে আসি। নো প্রবলেম, তাঁবু সহ তাঁবুর চারপাশ আমার নজরেই আছে। মানে কিভাবে? সময় হলে বলবো, আগে তাড়াতাড়ি চল। আজকের মধ্যেই যদি প্রমাণ রেডি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আবু সালে আমাদের মাঝে ফিরে আসবে। আমার ইচ্ছা এখন যত দ্রুত সম্ভব এই কেস ডিসমিস করা। ব্ল্যাক ম্যাজিক করার জায়গায় যে ছবি তুলেছিলি তা ফোনে আছে না? সাথে লাস্টার ছবিটিও। অবশ্যই আছে, থাকবে না কেন? ভেরি গুড মাই ফ্রেন্ড। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জেলে বসে আতঙ্কে আছি, জানি না বিচার কোন দিকে যায়, আর তুই আমার সাথে মজা নিচ্ছিস। আতঙ্ক বাদ দে, আল্লাহ তোর পক্ষে কেস লড়ার জন্য আমাকে বেছেছেন। আমি তোর কেস লড়ব। তোর থেকে কিছু জানার আছে। এর আগে বলতো, তুই ডানহাতি নাকি বাহাতি? কেন? ডান হাতি, ডান হাত দিয়ে সব কিছু করতে শক্তি পাই। আর লাশকে যে মেরেছে সে বাহাতি, আর লাশ উপর হয়েছিল। সামনে অথবা পাশ থেকে মারলে লাশ চিত হয়ে থাকার কথা। তার মানে হত্যার সময় ওখানে একের অধিক লোক ছিল, আর হত্যা করা হয়েছে সামনে থেকে। আবু জাফর, লাশের ছবিটা দেখাতো ভাই। এই দেখ, লোকটার গর্দানের ডান পাশে আঘাতের চিহ্ন, যেটা বাহাতি লোকদের দ্বারা সম্ভব, ডানহাতি কোনো লোকদের দ্বারা সম্ভব না। আর দেখতেই তো পাচ্ছিস লোকটা উপর হয়ে পড়েছে। ধরে নে তোর কেসের 50% এগিয়ে গেছে। আমাকে আরেকটা বিষয় বলতো ভাই, তুই বলেছিস জিন লোকটিকে মেরেছে। ওখানে জিন কয়জন ছিল? জিন আর মারা যাওয়া লোকটি ছাড়া আর কাউকে দেখতে পেয়েছিলি? আচ্ছা রুমি, এইসব কথা কি আদালত বিশ্বাস করবে? জানি না,
তবে জানতে পেরেছি আগামীকাল যে জর্জ আদালতে বসবে সে দিনদারি টাইপের, পাচক তো নামাজই শুনেছিলাম। বিশ্বাস করলে করতেও পারে, কিন্তু মুখোশ পরা লোকটিকে খুঁজে না পেলে বিচার আমাদের পক্ষে আসবে না ভাই। তবে তুই চিন্তা করিস না আবু সালে, তোর কেস এখন 70% কমপ্লিট। মুখোশ পরা লোকটিকে খুঁজে পেলে তুইও কারাগার থেকে মুক্তি পাবি, আর আমারও চিন্তার অবসান ঘটবে। আমরা এখন আসি ভাই, কোনো ভয় নেই। তুই নির্দোষ হলে আমি অবশ্যই থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমরা জানি তুই নির্দোষ, হত্যার মতো ভয়ঙ্কর কাণ্ডে তুই জড়াতে পারস না, যদিও তুই একটু মারমুখী টাইপের। হালার ফলা, তুই কি আমার সুনাম করলি নাকি দুর্নাম করলি কিছুই তো বুঝলাম না। ও হেইয়া, দুর্নাম করছি মনে হয়। আদালতে তোর সুনাম করে দেবো কেমন? যেতে যেতে পথে মির্জাফর সাথে চাঁদ উঠেছিল গগনে, হাঁটছি দুজনে সন্ধ্যার তরেতে জঙ্গল এসে পড়েছে। আচ্ছা ভাই, মির্জাফর কে? মির্জাফর তো আমাদের সাথে নেই। আমি মির্জাফরের কথা বলেছি নাকি? বলেছিলি তো। কি জানি, বলতেও পারি, আমার খেয়াল নেই। মির্জাফর এই নামের উপর সবারই রাক্ষোভ আছে, তাই না মির্জাফর? ভাই তুই কিন্তু আবার আমাকে মির্জাফর বললি। আরে ভাই সরি সরি, কথার মধ্যে একটা শব্দ মিসিং হয়ে আরেকটা শব্দ রিপ্লেস হয়ে গেছে। আবুর জায়গায় মির, প্যারা নিস না। এই কে রে, কে ওখানে? এই আবু জাফর, ধর তো, ধর ধর বেটাকে ধর। আমরা এই কেস শেষের দ্বারপ্রান্তে আছি। মানুষরূপী এই নরপিচাসকে খুঁজে বের করতেই হবে। আর এই জঙ্গলটা কালো জাদুর ভয়াল আক্রমণে বন্দী হয়ে আছে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল আবু জাফর, সব কিছু নিয়ে আমরা এখান থেকে এখনই চলে যাই। আগামীকাল আবার নাগরপুর আদালতে আসতে হবে। আরে রুমি বাবু, আপনি এখানে? কি করব রাফসান সাহেব, আপনি যেখানে আমিও সেখানে। আমি বলার আগে আপনি বলুন, আপনি কেন এখানে? আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম, হঠাৎ এই কেসটা সামনে পড়লো। আর যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সকল প্রমাণ আসামির বিরুদ্ধে, তাই প্রসিকিউশন হয়ে কেসটা আবির্ভাব হলাম। আমি আমার দুই বন্ধু নাগরপুর জঙ্গলে বনভোজনের জন্য এসেছিলাম। হঠাৎই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই আসামিকে বাঁচাতে আমি এই কেসে ডিফেন্স হয়েছি। রুমি বাবু, দিনি টুলসের প্রথম কেসে জিতেছিলেন বলে এটাও মনে করবেন না যে এই কেসও আপনি জিতে যাবেন, কারণ সকল প্রমাণ আপনার মক্কেলের বিরুদ্ধে আছে। তাই ডিফেন্স হন আর প্রোটেক্টর হন, কোনো লাভ হবে না। রাফসান সাহেব, আমি একটা কথা প্রায়ই বলে থাকি, হার জিত নিয়ে আমি মাথা ঘামাই না। সত্যকে খুঁজে বের করা আমার নেশা, এবং সেই সত্যকে কাজে লাগিয়ে আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেয় আমার পেশা। এবার দেখা যাক সত্য কার দিকে যায়। মাননীয় জজ সাহেব আদালতে প্রবেশ করছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইউর অনার, গত পরশু নাগরপুর জঙ্গলে একজন মার্ডার হয়। জানা গেছে মার্ডার হওয়া ভিকটিম নাগরপুর এলাকারই বাসিন্দা। ভিকটিমের নাম আমির হোসাইন। তিনি পার্শ্ববর্তী এলাকা পরেশপুরের অবস্থানরত খান ইলেকট্রিক হাউস কোম্পানিতে জব করতেন। গত পরশু রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন, আর গতকালই তার লাশ পুলিশ নাগরপুর জঙ্গল থেকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কী দেখেছে সেই বিষয়ে জানার জন্য আমি ইন্সপেক্টর হারুনকে কাঠগড়া ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, গতকাল সকাল সকাল থানায় ফোন আসে যে নাগরপুর জঙ্গলে ডেড বডি পাওয়া গেছে। আমরা টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই ডেড বডি উপর হয়ে পড়ে আছে। ডেড বডির পাশে আবু সালেহ অজ্ঞান অবস্থা দেখতে পাই। তার পাশে রাখা ছিল একটা তলোয়ার। আমরা আবু সালেহকে জ্ঞান ফিরিয়ে গ্রেফতার করি আর তলোয়ারটিকে ফরেন্সিক টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দেই। আমরা ডেড বডিকে যখন দেখি তখন ডেড বডির ঘাড়ের ডান পাশে আঘাতের চিহ্ন দেখি, এবং তখন আর রক্ত বের হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর হারুন, আপনি আসতে পারেন। ইওর অনার, ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে তলোয়ারের উপর আবু সালেহের হাতের ছাপ এবং তলোয়ারের শরীরে আমির হোসেনের রক্ত পাওয়া গেছে, যার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে খুন রুমি সাহেবের মক্কেল আবু সালেহই করেছে। না ইওর অনার, আমি খুন করিনি। খুন তো আবু সালে, আপনি চুপ থাকুন, আমি বলছি। রাফসান সাহেব, তলোয়ারের উপর যে আবু সালেহের হাতের ছাপ পাওয়া গেছে তা কোন হাতের? কেন, ডান হাতের ছাপ পাওয়া গেছে। ডান হাতে তলোয়ার নিয়ে ভিকটিমের ডান পাশে আঘাত করেছে। অসম্ভব ইউর অনার,
নিজের ডান হাত দিয়ে বিপরীত পাশে সামনের দিক করে থাকা লোকের ডান পাশে আঘাত করা অসম্ভব। লাশের ডান পাশে যেইভাবে আঘাত করা হয়েছে সেটা একমাত্র বাঁহাতি লোকই করতে পারে, ডানহাতি লোকদের দ্বারা একেবারে অসম্ভব। আর আমার মক্কেল আবু সালে ডানহাতি। আচ্ছা, মানলাম যে বিপরীত পাশে সামনের দিক করে থাকা লোকের ডান পাশে ডান হাত দিয়ে আঘাত করা অসম্ভব, কিন্তু পিছন দিক করে থাকা লোকের ডান পাশে তো অবশ্যই ডান হাত দিয়ে আঘাত করা যায়। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলবো এটাও একেবারে অসম্ভব। কেননা ইউর অনার, পিছন দিক করে থাকা লোকের ডান পাশে আঘাত করতে হলে বেশি লোকের প্রয়োজন, যারা ভিকটিমকে পিছন দিক করে ধরে রাখবে। আর খুনি একা থাকলেও ভিকটিম অবশ্যই বলবে না যে আমি পিছন দিক করে দাঁড়িয়ে আছি, তুমি আমার ডান পাশে আঘাত করো। ভিকটিম অবশ্যই খুনির সাথে সামনাসামনি মোকাবিলা করবে, কিন্তু ঘটনাস্থলে ধস্তাধস্তি বা মোকাবিলার কোনো আলামত পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? ধস্তাধস্তি হয়নি অথচ ভিকটিম খুন। আচ্ছা রুমি বাবু, আপনার মক্কেলের সাথে কি আরও কোনো লোক ছিল যারা ভিকটিমকে ধরে রেখেছিল? কি আবু সালে, তোমার সাথে কি আরও কোনো লোক ছিল? রাফসান সাহেব, আপনি কি ফরেন্সিক রিপোর্ট ফাইল ভালোভাবে পড়েন না? ইউর অনার, রিপোর্ট ফাইলে এমন কোথাও লেখা নেই যে ভিকটিমের শরীরে বা জামায় অন্য কারো হাতের ছাপ আছে। রিপোর্ট ফাইল আপনার সামনেই রাখা আছে। তাহলে কিভাবে মারা হলো? না মানে ইউর অনার, আমি বুঝলাম না। কোনো ধস্তাধস্তির আলামত নেই, ভিকটিমের শরীরে কারো হাতের ছাপ নেই, আবার রুমিবাবুর মক্কেল ডান হাতি। সম্মোহন নাকি? আচ্ছা রুমিবাবু, আপনার মক্কেল সম্মোহন বিদ্যা জানে নাকি? আমার মক্কেলকে আমি অনেকদিন ধরে চিনি, সম্মোহনের কোনো বিদ্যাই ওর জানা নেই। রাফসান সাহেব, রুমির মক্কেলের বিরুদ্ধে আপনার কাছে কি আরও কোনো শক্ত প্রমাণ আছে? না থাকলে আমি রুমির মক্কেলকে ছেড়ে দিতে উদ্যত হব। ইউর অনার, না। আবু সালেহকে ছেড়ে দিলে তলোয়ার যে ছাপ পাওয়া গেল তার কি হবে? আর আবু সালেহ হত্যা না করলে আমির হোসেনকে হত্যা করলো কে? ইউর অনার, আমাদের আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে হবে, না হলে কেস এখানেই শেষ করলে আসল অপরাধী খোলা হওয়ায় ঘুরতে থাকবে, যেটা জাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আমি বলছি না আমার মক্কেলকে এখনই ছেড়ে দেওয়া হোক। তাই আমি মহামান্য জর্জ সাহেবকে অনুরোধ করব, আমাকে একদিনের সময় দেওয়া হোক। আমি খুব দ্রুত আসল অপরাধী খুঁজে কাঠগড়ায় দাঁড় করাবোই ইনশাআল্লাহ। এই আদালতের পরবর্তী কার্যক্রম আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। কি দিলে রে ভাই, আদালতে তো একদম ফাটিয়ে দিয়েছিস। আচ্ছা ভালো কথা, তো সহকারী আবদুল্লাহ কোথায়? ওকে দেখছি না যে। আবদুল্লার মা খুবই অসুস্থ, তাই ওকে এক সপ্তাহের ছুটি দিয়েছিলাম। আগামীকাল পরশুর মধ্যেই চলে আসবে। ওর মায়ের জন্য দোয়া করিস। শুনলাম আবু সালের মাও নাকি খুব অসুস্থ। হ্যাঁ, খুবই অসুস্থ। আবু সালেও তো ওর মায়ের জন্য খুবই পেরেশান। এদিকে আবু সালে গ্রেফতার, জানি না ওর মায়ের অবস্থা এখন কেমন। সব মা বাবা যেন ভালো থাকে এই দোয়াই করি। আর তুইও খাস মনে এই দোয়া করিস ভাই। আমার তো দোয়া অল টাইম আছে, থাকবেও। আসলে আবু জাফর, মাতা পিতা হলো অমূল্য সম্পদ, যে সম্পদ চলে গেলে আর ফেরত আনা যায় না। পুরো দুনিয়া বিক্রি করেও যে সম্পদ কেনা যায় না। যার আছে সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী এবং সবচেয়ে বড় ভাগ্যবান। দুনিয়াতে যদি কেউ এই অমূল্য সম্পদকে কদর, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে এবং তাদের অনুগত হয়ে থাকতে পারে, তাহলে সে পরকালে কামিয়াব। আচ্ছা, এবার কেসের প্রসঙ্গে আসি। তোর কি সেই বুড়ো লোকটাকে সন্দেহ হয়? কোন বুড়ো লোক? নাগরপুর জঙ্গলে প্রবেশের আগে যে লোক আমাদের বাধা দিয়েছিল। ও সেই চাচা, ওই সেই বুড়ো চাচা তো পাগলাটে টাইপের, তাকে কি সন্দেহ করব? ভাই, তুই কি কানা হয়ে গেলি নাকি? সেই বুড়ো চাচাকে তো আমি আজ আদালতেও দেখেছিলাম, একদম শেষ মাথায় বসেছিল। কি জানি, আমার তো খেয়াল নেই, আমি তো তোদের দিকে মনোযোগী ছিলাম। হ্যাঁ তা ঠিক, তবে গতকাল কারাগারে আবু সালেহের সাথে কথা বলে সন্ধ্যায় জঙ্গলে আমাদের তাঁবুতে ফিরেছিলাম। এরপর আমার স্পাই ক্যামেরার ভিডিও রেকর্ড তুই আর আমি দেখেছিলাম। সেই ভিডিও দেখে কি কিছু আন্দাজ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। আবু সালেহের বলা সেই মুখোশধারী লোক, সেই তাহলে ব্ল্যাক ম্যাজিক করে আমির হোসেনকে জিনদের সাহায্যে মেরেছে? হ্যাঁ, তুই কি আরও কিছু আন্দাজ করেছিস? না, এছাড়াও তো আমার আন্দাজে কিছু আসছে না। মুখোশধারী লোকটি বলেছিল ওই তিনজন এখানে তাঁবু গাড়ল নাকি। তার মানে ও আমাদের আগে দেখেছে, আর তিনজন তো আমরাই ছিলাম। জঙ্গলে যাওয়ার আগে শুধু বুড়ো লোকটাই আমাদের দেখেছে। কিছু তো কানেকশন আছে। এছাড়াও ভিডিওর শেষভাগে মুখোশধারী বলেছিল আমাকে কিছুদিন ছদ্মবেশেই থাকতে হবে। তার মানে কি কানেকশন 100% আছে। ওই বুড়ো চাচাই তাহলে সেই মুখোশধারী ব্ল্যাক ম্যাজিশিয়ান। ও শিট, আমার স্মরণে যে কেন আগে আসলো না এই কথাটা। আসবে কি করে যদি ভাই সিটি, ফ্রি ফায়ার, পাবজি খেলে আসক্ত থাকো? আরে ধাঁধা, আইকিউ টেস্ট, কুইজ গেম, ডিটেকটিভস গেমস এগুলো খেলবেটা। ব্রেন ঝালাই হবে, সব কিছু মনেও থাকবে। আমার মোবাইল কোথায় গেল?
আরে আমার মোবাইলটা কই রাখলাম? ভাই তোর নিজের রোগী সারলো না, আর আমাকে দিচ্ছি সেই রোগের ওষুধ। মোবাইল তো সামনে রাখা আছে, ভালো করে দেখ। আসলে ভাই কাজের চাপে কেসের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে রাখতে আমার মন এখন আউট অফ স্টোরেজ হয়ে গেছে, মনে আর স্পেস খালি নেই। আর শোন, তুই এখন বাসায় যা, আমি এখন নাগরপুর জঙ্গলে রওনা দেব। মধ্যরাত্রে সেখানে কি হয় সেটা সচক্ষে দেখার চেষ্টা করব, আর মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখবো যেন আদালতে দেখাতে পারি। না রে ভাই, আবু সালে এখন কারাগারে, আর তুই কেসের কাজে বের হবি আর আমি বাসায় গিয়ে বসে থাকবো? তা হয় না, আমিও তো সাথে যাব। এতই যদি বারণ না শুনোস তাহলে বারণ করব না, একসাথেই যাব। তবে আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিয়ে নিস, কোনো বালা মুসিবত আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। চারপাশে খুটখুটি অন্ধকার, লাইট জ্বালাবো নাকি? আমরা এখানে গোপনভাবে পর্যবেক্ষণ করব। লাইট জ্বালালে ওরা সতর্ক হয়ে যেতে পারে। চাঁদের আলোয় যা দেখা যায় এটাই যথেষ্ট। আগামীকাল সকালে ওখানে আসব। সেই বুড়ো ছদ্মবেশী ব্ল্যাক ম্যাজিশিয়ানকেও আমাদের ক্যামেরা রেকর্ডের আওতাধীন করতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। এখন চল তাড়াতাড়ি গিয়ে দেখি সেই বুড়ো চাচা তার আসল চেহারায় এই জঙ্গলে কি করছে। ওই তো আগুন জ্বলছে, চল একটা গাছের আড়ালে থেকে রেকর্ড করি। আবু জাফর, আপাতত রেকর্ড যথেষ্ট হয়েছে, আবার সকালে এসে রেকর্ড করব। চল এবার বাসায় যাই। তুই সকাল সকাল আমার অফিসে চলে আসিস, যদি আমার সাথে এখানে আবার আসতে চাস তো। কিরে, মোবাইল বের করে রেকর্ড শুরু কর, বুড়ো চাচা তো এখনই এসে যাবে। চুপ, কথা বলিস না, আমার চোখ দিয়ে রেকর্ড হচ্ছে। ও হে বৎসরা, তোমরা আবার এসেছো ওই জঙ্গলে। এই জঙ্গল নিরাপদ নয়, যে আসে সে বেঁচে ফিরতে পারে না। এই জঙ্গল আরো ভয়ানক হয়ে উঠেছে। তোমরা কি জানো না এই জঙ্গলে একজন খুন হয়েছিল? জঙ্গলে ভয়ঙ্কর কিছু আছে যারা তাকে খুন করেছে। তাই তোমরা বাঁচতে চাইলে পালাও, আর এখানে এসো না, সাবধান, পালাও পালাও। জি চাচা, আপনি ঠিকই বলেছেন, ওই জঙ্গল আসলেই খুব ভয়ঙ্কর। একজন খুন হয়েছিল। আমরা আসি চাচা, নিজের খেয়াল রাখবেন। ইয়োর অনার, গতকাল রাফসান সাহেব, এমনকি পুরো আদালত একটা দ্বিধায় পড়ে গিয়েছিল যে আবু সালেহ ভিকটিম আমির হোসেনকে হত্যা না করলে কে হত্যা করলো, আর তলোয়ারে আবু সালেহের হাতের ছাবি বা কীভাবে আসলো। আজ আমি যে কথা বলবো, আমি জানি না আদালত এটা বিশ্বাস করবে কিনা, তবুও বলতে হচ্ছে যে এই খুন সাধারণ কোনো মানুষ নয়, জিনদের মাধ্যমে করা হয়েছে। রুমিবাবু, আপনার কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি আমাশা হয়েছে বলুন তো? আজকের দিনে জিনভূত হয় নাকি? ইয়োর অনার, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটাকে তো আদালত অবশ্যই বিশ্বাস করবে। ইসলাম ধর্মে জিন যেমন সত্য, এই কালো জাদুও সত্য, আর এসব জাদুবিদ্যা কুফরির শামিল। আর নাগরপুর জঙ্গলে সেই কুফরির কাজটাই চলছে। ইয়োর অনার, গত আদালতে রাফসান সাহেব আমাকে সম্মানের কথা জিজ্ঞেস করেছিলেন। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সম্মান করে ভিকটিম আমির হোসেনকে তার বাসা থেকে জঙ্গলে নিয়ে আসে ব্ল্যাক ম্যাজিশিয়ান। এরপর জিনদের সাহায্যে তার কাছে নিয়ে সেখানে থাকা 4 জিনের একজনকে দিয়ে হত্যার কাজটি করে। সেখানে 4টে জিন ছিল, সব মিলিয়ে 5টে জিন। ভিকটিম আমির হোসেনকে ঘিরেছিল 3টে জিন, আর একজন তলোয়ার দিয়ে আমির হোসেনের ডান পাশে আঘাত করে, যে ছিল বাহাতি। এরপর 5ম জন পেছন থেকে এসে ভিকটিমকে ধাক্কা দিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানের সামনে ফেলে দেয়। হত্যা করার দৃশ্যটি আমার মক্কেল আবু সালেহ একটা গাছের আড়াল থেকে দেখেছিল। তাই সবাই যাওয়ার পর আবু সালেহ মৃত ভিকটিমের কাছে দাঁড়াতেই একটা দমকা বাতাসের সাথে তার ডান হাতের মুষ্টিতে তলোয়ার এসে পড়ে, যার কারণে তলোয়ারের উপর আবু সালেহের ডান হাতের ছাপ দেখা গেছে। মুষ্টিতে তলোয়ার আসার পরপরই আবু সালেহ সেখানে অজ্ঞান হয়ে পড়ে।
সবই তো বুঝলাম রমি, কিন্তু সেই খুনি কালো জাদুকর কোথায়, যার কারণে এসব ঘটলো? তাকে না পেলে তো এই কেস শেষ হয়েও শেষ হবে না। খুনির কথা বলার আগে একটি ভিডিও আদালতে দেখানোর অনুমতি চাচ্ছি। অনুমতি দিলাম। হে প্রভু লুসিফার, আমার প্রতি তুষ্ট হও। আমি জানতে পেরেছি তোমার রুষ্টের কারণ। কয়েকজন মুসলমান ঢুকে পড়েছিল এই জঙ্গলে, কিন্তু এর আগে আমি ছদ্মবেশে ওদের সতর্ক করেছিলাম এই জঙ্গলে যেন না ঢুকে, কিন্তু ওরা আমার কথা শুনেনি। তথাপি আমার খবিশ জিনেরা ওদের একজনকে ক্ষতিগ্রস্ত করে জেলে পাঠাতে পেরেছে। এবার তো আমার প্রতি তুষ্ট হও। হে খবিশ জিনেরা, দ্রুত আমার সামনে এসো। তোমরা এই জঙ্গল আরো সতর্কতার সাথে পাহারা দিবে, যেন কোনো মানুষ এখানে প্রবেশ করতে না পারে, বিশেষ করে মুসলমানরা যেন ঢুকতেই না পারে। দিনের বেলা আমি বুড়ো ছদ্মবেশে জঙ্গলের বাহির থেকে পাহারা দিয়ে যাচ্ছি, আর তোমরা রাতের পাহারায় আরো বেশি জোর দাও। যে আসবে তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ইয়োর অনার, গত রাত্রে আমি আর আবু জাফর নাগরপুর জঙ্গলে গিয়ে গোপনে এই ভিডিওটি রেকর্ড করি। ব্ল্যাক ম্যাজিশিয়ান খুবই ধুরন্ধর ব্যক্তি, নিজের আসল চেহারা কাউকে দেখাতে দেয় না, যার কারণে সর্বদা নিজের মুখে কালো কাপড় জড়িয়ে রাখে। আর এই ব্ল্যাক ম্যাজিশিয়ান নাগরপুর জঙ্গলে ব্ল্যাক ম্যাজিক করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দিনের বেলা বুড়োর ছদ্মবেশে সবাইকে ভয় দেখিয়ে জঙ্গলে যাওয়া থেকে আটকে রাখে। ইয়োর অনার, আমরা তিনজন অর্থাৎ আমি, আবু সালে আর আবু জাফর বনভোজনের জন্য নাগরপুর জঙ্গলে এসেছিলাম। আমাদেরকে এক বুড়ো আটকিয়েছিল, যেমনটা ভিডিওতে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলছে। আর আমাদের আটকিয়েছিল কি হে চাচা, আসবেন কাঠগড়ায়? আমি যে তোমাদের আটকিয়েছিলাম এর প্রমাণ কি বাছা? কোন প্রমাণের ভিত্তিতে আমাকে কাট করে ডেকেছো বাছা? কোন প্রমাণের ভিত্তিতে? আচ্ছা, আমি দেখাচ্ছি। ইয়োর অনার, আদালতে আমি আরেকটা ভিডিও চালাবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমি সফল। প্রভু লুসিফার আমার প্রতি খুশি হয়েছেন। আমার দেওয়া নরবলি প্রভু লুসিফার কবুল করেছেন। আমার এই জঙ্গলে কারা এলো? ওই তিনজন এখানে তাবু গাড়ল নাকি? এই জঙ্গল আমার, শুধু আমার। ওরা চেয়ার টেবিল ব্যবহার করেছে দেখছি। ওহে বজ্জিনেরা, তোরা কোথায় আছিস? আমার সামনে হাজির হয় এখনই। জি মালিক, আমরা হাজির। তোরা তোদের টেবিল চেয়ার প্রকাশ রেখেছিস কেন? এগুলো নিয়ে যা। আপনার যা মার্জি, তবে আপনার মন্ত্রস্থানে এক লোককে দেখেছিলাম যে নরবলি দেওয়ার পর সেখানে গিয়েছিল। তা তোরা কিছু করতে পারলি না? কোনো ক্ষতি করতে পারলি না? আমার আসন পর্যন্ত কি হয়ে গেল? আমরা ওর কোনো ক্ষতি করতে পারিনি, কারণ ওর শরীর বন্ধ অবস্থায় ছিল। তবে আপনার দেয়া আমাদের সেই তলোয়ারে ওর হাতের ছাপ দিয়েছি। হাতের ছাপ দেখে লোকজন বুঝবে নরবলি হওয়া লোকটিকে হত্যা ওই লোকটাই করেছে। সরাসরি ক্ষতি করতে পারিনি তো কি হয়েছে? আপনার সাথে থেকে থেকে আমাদের পেচি বুদ্ধি হয়েছে, ওকে কৌশলে ক্ষতি করেছি। ও আয়তুল কুরসি পড়েছিল, তাই ওর কোনো ক্ষতি করতে পারোসনি। কৌশলে ক্ষতি করলেও ওর ক্ষতি হবে না, ও ঠিকই মুক্তি পেয়ে যাবে। আমাকে কিছুদিন ছদ্মবেশে থাকতে হবে। তবে তোরা এই জঙ্গলটা পাহারা দিয়ে রাখবি, কেউ এলেই ভয় দেখিয়ে তাড়িয়ে দিবি। এখন বিদায় হ। ওহে বৎসরা, তোমরা আবার এসেছো ওই জঙ্গলে। এই জঙ্গল নিরাপদ নয়, যে আসে সে বেঁচে ফিরতে পারে না। এই জঙ্গল আরো ভয়ানক হয়ে উঠেছে। তোমরা কি জানো না এই জঙ্গলে একজন খুন হয়েছিল? জঙ্গলে ভয়ঙ্কর কিছু আছে যারা তাকে খুন করেছে। তাই তোমরা বাঁচতে চাইলে পালাও, আর এখানে এসো না। সাবধান, পালাও পালাও। ইয়োর অনার, প্রথম ফুটেজটি আমার স্পাই ক্যামেরা রেকর্ড করা, যেটি আমি তাঁবুতে লাগিয়ে রেখেছিলাম, যা গত পরশু রাত্রে আমিও আবু জাফর থানায় গিয়ে আবু সালেহের সাথে কথা শেষে জঙ্গলে ফিরে এসে তাঁবুর ক্যামেরায় ক্যাপচার করা দেখতে পাই। এবং দ্বিতীয় ফুটেজটি আজ সকালে আমার স্পাই গ্লাস ক্যামেরার রেকর্ড করা। আজ সকালে জঙ্গলে গিয়েছিলাম যেন ব্ল্যাক ম্যাজিশিয়ানের উভয় চেহারা আমাদের ক্যামেরায় বন্দী হয় এবং আদালতে প্রমাণস্বরূপ দেখাতে পারি। কি হে চাচা, ওরফে ব্ল্যাক ম্যাজিশিয়ান, আপনার আসল চেহারা জনসম্মুখে প্রকাশ করুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমির হোসেনকে মেরেছি। আমি তো জানতামই না বেচারা আবু সালেহকে এই হত্যা আসামি করা হয়েছে। অমর হওয়া ছিল আমার লক্ষ্য। একজন পুরুষকে প্রভু লুসিফারের উদ্দেশ্যে হত্যা করলে অমর হয়েই যেতাম। প্রভু যে আমার প্রতি রুষ্ট হয়েছেন, জঙ্গলে মুসলমানের পা পড়েছে, তাই প্রভু আমার হত্যা কবুল করেননি। দ্য ডিফেন্স ফাইনালি রেস্ট ইউর অনার।
এই আদালত কালো জাদুকরকে কালো জাদুকরের সমাজে বিশৃঙ্খলা ও কুফরি করে হত্যার অপরাধে দ্রুত ফাঁসির আদেশ দিচ্ছে। আর এদিকে রুমির মক্কেল আবু সালেহকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ওহে প্রভু লুসিফার, তোমার ভক্ত মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, তাহার আত্মা কবুল করে নিও। এই বেটা থামা তোর বকবকানি, সোজা জাহান্নামে যাবি, সেখানে গিয়ে তোর প্রভু লুসিফারের সাথে দেখা করবি, চল। কি রাফসান সাহেব, সত্য জিতে গেল নাকি আপনি হেরে গেলেন? অবশ্যই সত্য জিতেছি, তবে এমন কেস আমি আমার ওকালতি জীবনে লড়িনি। শ্বাসরুদ্ধ করা ছিল এই কেস। আল্লাহ, হাফ ছেড়ে বাঁচলাম। রাফসান সাহেব, আপনাকে একটা কথা বলি, সর্বদা সত্য খোঁজার চেষ্টা করবেন। নিজে না পারলে যে খুঁজে তাকে সহযোগিতা করবেন। হার জিতকে নিজের লক্ষ্য বানাবেন না, সত্যকে নিজের লক্ষ্য বানান, দেখবেন দুনিয়া খুব সুন্দর। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, বিদায়, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, বিদায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে আবু সালে, তোকে ঈদের শুভেচ্ছা ভাই, ভালো কাটুক তোর আগামী দিনগুলো। ধুর বেটা, এখন কি কোনো ঈদ নাকি যে আমায় ঈদের শুভেচ্ছা জানালি? তুই কারাগারে ছিলি, সেখান থেকে মুক্ত হলি, ভেতরে একটা আনন্দ ফিল হচ্ছে না? আর ঈদ মানে তো আনন্দ, তাই তোকে ঈদের শুভেচ্ছা জানালাম। আবু সালে, তোর এই মুক্তির ঈদে চল আমরা একটা পার্টি করি। তার আগে বাসায় চল, তোর পরিবার তোর জন্য অধিক আগ্রহে বসে আছে। বনভোজনের তো 13টা বেজে গেছে, এখন কোথায় পার্টি হবে বল? ব্ল্যাক ম্যাজিশিয়ানের ফাঁসি হয়ে যাবে। নাগরপুর জঙ্গলে কোনো বদজিনের খোঁজ এখন পাওয়া যাবে না, তাই ওখানেই হবে। এর আগে চল বাসায় যাই। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتى